এই তরুণ প্রজন্মের মধ্য থেকে পলিটিক্যাল পার্টি বাংলাদেশে দাঁড়াবে দাঁড়াবে আমার কাছে মনে হয় দাঁড়াবে। এটা আমি কেন বলি সেটা বলি, এই যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়া 30 বছর বয়স পর্যন্ত লোকদের যে আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ, আমার কাছে মনে হয় যে এই তরুণদের মাইন্ডসেটের সাথে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো খুব স্ট্রংলি কানেক্ট হতে পারতেছে না। এখন আমি আসি তাদের চ্যালেঞ্জ কী, তাই না? তাদের প্রথম চ্যালেঞ্জ হলো তার ইনএক্সপিরিয়েন্স, তাদের রাজনীতিতে কোনো অভিজ্ঞতা নেই। শুধু রাজনীতি না, তাদের একটা ছোটোখাটো প্রতিষ্ঠান চালানোর অভিজ্ঞতা নেই। তারা ছাত্র, যা ছাত্র থেকে বের হয়ে আসছে, হয়তো ছোটোখাটো একটা পলিটিক্যাল পার্টি করছে, মিছিল মিটিং করছে, আন্দোলন করছে, সংগ্রাম করছে, জিতে গেছে। কিন্তু একটা সরকারকে ক্ষমতা থেকে টাইনা নামানো আর একটা সরকার চালানো অথবা ম্যানেজমেন্ট করা, এই দুইটার মধ্যে খুব ক্লিয়ার পার্থক্য আছে। সেকেন্ড উইকনেস হলো জুলাইয়ে যারা অংশগ্রহণ করছে তাদের ঐক্যবদ্ধতা, যে তারা একটা ভালো পলিটিক্যাল ফোর্স হয়ে উঠতে পারতো যদি জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে তরুণ প্রজন্ম অংশগ্রহণ করছে তাদের সবার লয়্যালটি তারা পাইতো। They can have different platforms, 2, 3, 4 platforms, but when it comes to জুলাইকে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা বা জুলাইয়ের বাংলাদেশ নির্মাণ করা, এই জায়গাটাতে তারা যদি এক হয়ে কাজ করতে পারে, মানে ডেসপাইট হ্যাভিং ডিফারেন্ট পার্টিস, তাহলে কি আপনার সেই কনসার্নটা দূর হয়? যে তরুণদেরকে মোর স্পেস দেওয়া, আমার বোধ হয় এটা এখনকার রাজনীতির জন্য জরুরি। এটা বিএনপি এবং জামাতের জন্য জরুরি। বিএনপির উচিত তার ওন তরুণদেরকে উঠায় নিয়ে আসা, জামাতের উচিত তার ওন তরুণদের মধ্যে উঠায় নিয়ে আসা। এনসিপি সহ ছাত্রদের রাজনৈতিক উদ্যোগগুলো নিয়ে আমাদের রয়েছে ব্যাপক আগ্রহ। এনসিপি, ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশ, এই 3টি প্ল্যাটফর্ম জুলাই অভ্যুত্থানের পরে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এর মধ্যে এনসিপি এখন পরিপূর্ণ একটি রাজনৈতিক দল, কিন্তু এনসিপি কি পারবে বিএনপি এবং জামায়াত ইসলামীর মতো বড় গণমানুষের দল হয়ে উঠতে? ছাত্রদের আরেকটি উদ্যোগ হচ্ছে আপ বাংলাদেশ। এই দলটি একটি অরাজনৈতিক প্রেশার গ্রুপ। অন্যদিকে ইনকিলাব মঞ্চ একটি সাংস্কৃতিক আন্দোলন হিসেবে জুলাইয়ের স্পিরিটকে বাস্তবায়নের জন্য দিনরাত কাজ করে যাচ্ছে। আমাদের আজকের পর্বে আমরা ছাত্রদের এই উদ্যোগগুলোর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে আলাপ করব। আমরা বুঝতে চাইব নতুন বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য ছাত্ররা আসলে কতটুকু প্রস্তুত। আমাদের আজকের পর্বে আমাদের সাথে যোগ দিচ্ছেন ডক্টর মির্জা গালিব ভাই, হাওয়ার্ড ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। গালিব ভাই একসময় বাংলাদেশে তুমুল জনপ্রিয় ছাত্রনেতা এবং তুখোর বিতার্কিক ছিলেন। তাহলে চলুন শুরু করা যাক। তো নেক্সট হচ্ছে যে ছাত্রদের পলিটিক্যাল পার্টি, তো অলরেডি তো একটা হয়ে গেছে এনসিপি। তো এনসিপি ইজ ডেফিনেটলি মানে এটা ফেয়ার হবে না এনসিপিকে এখন একটা ইভ্যালুয়েট করা, বিকজ এটা জাস্ট স্টার্ট হয়েছে। এবং একটা থার্ড পার্টি উঠবে কিনা, দ্যাট মে বি আ কোশ্চেন। একটা থার্ড পার্টি উঠবে কিনা, বা এনসিপিকে আপনি যতটুকু দেখলেন তাতে আপনার কি মনে হয় এনসিপির, মানে এনসিপি আপনি যদি ইভ্যালুয়েট করেন যে ওকে 10-এ আমি সেটা আপনি কীভাবে করবেন? ধরো আমরা প্রথমে যদি বলি যে এটাকে এনসিপিতে ব্র্যাকেটেড না করে আমি তো বলি যে সমস্ত তরুণরাই গণ অভ্যুত্থান করলো এবং নেতৃত্ব দিল, তাদের মধ্য থেকে যে পলিটিক্যাল পার্টিগুলো উঠবে, তাই না? এখন বোধহয় ছোটোখাটো অনেকগুলো প্ল্যাটফর্ম কাজ করতেছে। তার মধ্যে যদি আইডেন্টিফাই, এনসিপি পলিটিক্যাল পার্টি হয়ে গেছে অলরেডি, এবং তারা হচ্ছে মেইন যারা প্রথমে লিডারশিপে আসছে, দে অল আর দেয়ার। তারপর বোধহয় ইনকিলাব মঞ্চ অ্যাক্টিভিজম করতেছে, একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করতেছে। এনসিপি থেকে যারা নাগরিক পার্টি থেকে নাগরিক কমিটিতে যায় নাই, নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টিতে যায় না, এরা আবার নতুন একটা প্ল্যাটফর্ম করছে, আপ বাংলাদেশ, ইউনাইটেড পিপলস বাংলাদেশ। তো ওভারঅল এই তরুণ প্রজন্মের একটা ব্যান্ড আছে এবং এখানে আরও অনেকগুলো অ্যাক্টিভিজম হইতেছে। তো প্রাইমারিলি আমি যদি বলি তাহলে আমার কাছে মনে হয় যে এই তরুণ প্রজন্মের মধ্য থেকে পলিটিক্যাল পার্টি বাংলাদেশে দাঁড়াবে আমার কাছে মনে হয় দাঁড়াবে। এটা আমি কেন বলি সেটা বলি, এই যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়া 30 বছর বয়স পর্যন্ত লোকদের যে আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ, আমার কাছে মনে হয় যে এই তরুণদের মাইন্ডসেটের সাথে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো খুব স্ট্রংলি কানেক্ট হতে পারতেছে না। ওকে, এবং যেহেতু পারতেছে না, এবং আওয়ামী লীগ এখান থেকে চলে যাওয়ার কারণে যে বড় একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, এই জায়গায় আমি মনে করি যে তরুণদের একটা পলিটিক্যাল পার্টি দাঁড়াবে, আজকে হোক কালকে হোক। এটা একটা স্ট্রাগলের মধ্য দিয়ে যাবে, কিন্তু একটা সার্টেন টাইমে গিয়ে এটা দাঁড়াবে। এটা হলো আমার থিওরিটিক্যাল আলাপ।
প্র্যাকটিক্যাল জায়গায় যদি যাই তাহলে এনসিপির চ্যালেঞ্জ কী, আমি যদি স্পেসিফিকলি এনসিপি এবং জেনারেলাইজ করি অন্যান্যদের, তাহলে তাদের চ্যালেঞ্জ কী? স্ট্রেংথ, তাদের প্রথমে আমি স্ট্রেংথ বলি, তারপর চ্যালেঞ্জ। আমার বোধ হয় তাদের সবচেয়ে বড় স্ট্রেংথ হলো তারা একটা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সফল হয়েছে। এটা হচ্ছে তার বিগেস্ট স্ট্রেংথ। এবং স্ট্রেংথ, কনফিডেন্স সবকিছু, অ্যাকসেপ্টেবিলিটি এক্স্যাক্টলি। এবং যেই গণ অভ্যুত্থানে তারা নেতৃত্ব দেওয়া সফল হয়েছে, সেই গণ অভ্যুত্থান যেই এক নায়কের এগেনস্টে, সে হলো 16 বছর যাবৎ ক্ষমতায়, 3টা ইলেকশন চুরি করে করছে, তার পিছনে ভারত দাঁড়ায় ছিল বহিঃশক্তি হিসাবে। এতখানি স্ট্রেংথ থাকার পরও এবং তার এগেইনস্টে কেউ ছিল না, এবং ইন্ডিয়া তো ছিলই তার পক্ষে, এবং তার এগেইনস্টে কেউ ছিল না, বড় কোনো সুপার পাওয়ার ছিল না, বাইরের কোনো হেল্প তারা ওইভাবে নেয় নাই। এটা একটা হোম গ্রাউন্ড গণ অভ্যুত্থান হয়েছে। এবং এইখানে বড় পলিটিক্যাল পার্টিগুলো বিএনপি এবং জামাত, তারা প্রচুর অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, কিন্তু তারা সরকার ফেলাইতে পারে নাই। কিন্তু এই তরুণ প্রজন্ম, একটা গ্রুপ অফ নন পলিটিক্যাল পিপল, সামহাউ অর অ্যাটলিস্ট এস্টাবলিশ ট্র্যাক রেকর্ড সারা পলিটিক্যাল পার্টি, নন পলিটিক্যাল না এই জন্য বুঝে, কিন্তু এস্টাবলিশ ট্র্যাক রেকর্ড সম্পন্ন পলিটিশিয়ান ছাড়া, যে তাদের ছাত্র শক্তি একটা পলিটিক্যাল পার্টি ছিল, একটা ছোট পলিটিক্যাল পার্টি 2 দিন আগে হয়েছে, তাই না? এরা আমরা যে ট্র্যাক করছি, বিএনপিরও না, জামাতেরও না, অথবা যে বামপন্থী বড় রাজনৈতিক দলগুলো আছে তাদেরও না, যে ডানপন্থী রাজনৈতিক দলগুলো আছে তাদেরও না। আমরা 2 পোলে ভোট কম পাইছে, কিন্তু এস্টাবলিশ পলিটিক্যাল পার্টি আছে, তারাও না। এই টোটাল স্পেকট্রামের বাইরের লোক, তারা এসে একটা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিল, এবং গণ অভ্যুত্থানে তারা সফল হইল। নানান কারণ থাকতে পারে, অন্যদের কন্ট্রিবিউশন, হেল্প, কিন্তু তাদের নেতৃত্বটা সফল হয়েছে। এই যে একটা হিস্টোরিক মোমেন্ট তাদের, তারা এই যে একটা বিজয় তারা নিল, এটা তাদের বিশাল স্ট্রেংথ। দেশের একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী তাদের সাথে সামহাউ কানেক্টেড হয়েছে, এবং তারা তরুণ প্রজন্মের লোক, পরের জেনারেশনের মাইন্ডসেট বুঝে, তারা নিজেরাই এটার পার্ট। তো এই দুইটাকে আমি স্ট্রেংথ বলবো। একটা কোয়েশ্চেন করি আপনাকে। আপনার কি মনে হয় যে ওকে, ইয়াংদের মধ্যে তাদের অ্যাকসেপ্টেবিলিটি নিয়ে কোনো কোয়েশ্চেন নেই, কোনো সন্দেহ নাই, কিন্তু ইলেকটোরাল পলিটিক্সে আপনাকে এই অ্যাকসেপ্টেবিলিটি নিয়ে যাইতে হবে গ্রাম পর্যন্ত। তো গ্রামের একটা মানুষ, সাধারণ মানুষ যে ভোট দিবে, সেখানে আপনার এদের অ্যাকসেপ্টেবিলিটি হয়তো ওভারটাইম ক্রিয়েট হবে না, কিছুটা টাইম লাগবে, কিন্তু ডাউন দ্য রোড হবে। মানে আমি যদি পলিটিক্যাল থিওরিটিক্যাল জায়গা থেকে দেখি, আমি মনে করি ডাউন দ্য রোড হবে। কারণ এই প্রজন্ম বড় হইব, এই প্রজন্ম আরো বহুদিন এই দেশে থাকবে, আরো বৃদ্ধ লোক চলে যাব, তো ডাউন দ্য রোড দে হ্যাভ দ্য গেম। সো ডেফিনেটলি দে হ্যাভ দ্য গেম। এবং জেনারেশনাল যে চেঞ্জ, তাদের সাথে তো পরের জেনারেশনে এত পার্থক্য হবে না, তাই না? জাস্ট পরের জেনারেশনের সময় লাগবে, আরও অনেক 30 বছর পরে হবে, কিন্তু আগামী 10, 15, 20 বছর, আগামী 2টা, 3টা, 4টা ইলেকশন, আমি মনে করি যে দে হ্যাভ দ্য গেম। এখন আমি আসি তাদের চ্যালেঞ্জ কি, তাই না? তাদের প্রথম চ্যালেঞ্জ হলো তার ইনএক্সপিরিয়েন্স। তাদের রাজনীতিতে কোনো অভিজ্ঞতা নেই। শুধু রাজনীতি না, তাদের একটা ছোটোখাটো প্রতিষ্ঠান চালানোর অভিজ্ঞতা নেই। তারা ছাত্র, যা ছাত্র থেকে বের হয়ে আসছে, হয়তো ছোটোখাটো একটা পলিটিক্যাল পার্টি করছে, মিছিল মিটিং করছে, আন্দোলন করছে, সংগ্রাম করছে, জিতে গেছে। কিন্তু একটা সরকারকে ক্ষমতা থেকে টাইনা নামানো আর একটা সরকার চালানো অথবা ম্যানেজমেন্ট করা, এই দুইটার মধ্যে খুব ক্লিয়ার পার্থক্য আছে। ধরেন একটা, ঠিক আছে, আপনার এই পয়েন্টটা ওয়েল টেকেন, বাট ধরেন যে তারা কিন্তু এখন এই সরকারে যাচ্ছে না, মানে আমরা কিন্তু কেউ আশা করি না, বাংলাদেশে কেউ আশা করতেছে না। কিন্তু তারা যদি একটা পলিটিক্যাল পার্টি করে, তাদের একটা পলিটিক্যাল পার্টি চালাইতে হবে। একটা বড় পলিটিক্যাল পার্টি চালানো কিন্তু অনেক 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 কোয়ালিটির প্রশ্ন। হ্যাঁ, মানে এই জায়গায় তাদের যোগ্যতার ঘাটতি। হ্যাঁ, আমি বলতেছি যে সরকার চালানোর যেই যোগ্যতা, বা সরকার চালানো বা দেশ চালানোর যেই এক্সপেরিয়েন্স হোক বা ক্যাপাসিটি হোক, হ্যাঁ, সেটা তাদের এই মুহূর্তে দরকার হয়তো নাই। কিন্তু আপনি যেটা বলছেন দ্যাটস কারেক্ট, যে কিন্তু পলিটিক্যাল পার্টি, না, এখানে একটা জিনিস আছে। তুমি যদি একটা পলিটিক্যাল পার্টি করো এবং ইলেকশনে যাও, তাহলে সংখ্যাগরিষ্ঠ জনগণের তোমার আশ্বস্ত করতে হবে যে তুমি দেশ চালাইতে পারো। তুমি কবে ইলেকশন দেবে, দ্যাট ডাজন্ট ম্যাটার। তুমি ইলেকশনে ক্যান্ডিডেট মানে হলো যে তোমার ভোটারদেরকে আশ্বস্ত করতে হবে যে ইউ হ্যাভ দ্য কোয়ালিটি টু রান এ গভর্নমেন্ট। আই এগ্রি, কিন্তু যদি তোমার না থাকে, তাহলে তো লোকেরা তোমার ভোট দিবে কেন? আই এগ্রি, কিন্তু আমার মনে, মানে ধরেন যে, মানে ওরা যাদেরকে কনভিন্স করতে পারবে তারাই তাদেরকে ভোট দিবে। তো আমরা যদি ধরি যে হ্যাঁ, তারা 10% মানুষকে কনভিন্স করতে পারছে, সো 10% মানুষ তাদেরকে ভোট দিছে, কিন্তু বাকি আরও 30% বা 40% যেই ভোটটা তাদের পাইতে হবে মানে দেশটা চালানোর জন্য, সেটা তো তাদের, আমার ধারণা তাদের পাইতে হয়তো আরও 1, 2, 3 ইলেকশন পর্যন্ত ওয়েট করতে হবে। আমি এটাকেই তাদের উইকনেস বলতেছি, যে এই যে মানে এর বাইরে আরও 20-30% লোকের তারা কনভিন্স করতে পারতেছে না বা পারবে না ইমিডিয়েট ফিউচারে, যে পারবে না, সেই না পারাটার কারণ হলো যে তাদের এক্সপিরিয়েন্স নাই
এবং এই কারণে তার একটা লম্বা অংশের মানুষের কনভিন্স করতে পারবে না, এবং এটাকে আমি তাদের একটা ইমিডিয়েট উইকনেস বলে মনে করি। ডাউন দ্য রোড হয়তো এটা সলভ হবে। যেমন এইটার আমি যদি আর্গু করি, গভর্নমেন্টে তাদের 3 জন পার্টিসিপেট করছে, তাই, কিন্তু 3 জনের পারফরমেন্সের মধ্যে কোনো আহামরি এক্সট্রাঅর্ডিনারি কিছু নাই। হ্যাঁ, মানে আমরা আহামরি কোনো পারফরমেন্স হয়তো দেখিনি। তুলনামূলকভাবে আমি যদি ইউনুসের পারফরমেন্স দেখি, ইউনুস গভর্নমেন্টের পারফরমেন্স দেখি, তাদের পারফরমেন্সের মধ্যে অনেকগুলো ভালো ভালো দিক আছে, তাই না? এটার কারণ হচ্ছে তার লম্বা সময়ের যে এক্সপোজার, অভিজ্ঞতা, এটার কারণে, যেটা আমরা এই তরুণ প্রজন্মের মধ্যে দেখি না। এবং সেম এটা তাদের পলিটিক্যাল পার্টির মধ্যেও, এনসিপির মধ্যে সকালে একটা ডিসিশন নেয়, বিকালে একটা নেয়, রাতে আর একটা নেয়, একজন এক কথা বলে, আরেকজন আরেক কথা বলে, তাদের মধ্যে খুব কোঅর্ডিনেশন ওইখানে নাই। এই টোটালটাই আসতেছে তাদের ইনএক্সপিরিয়েন্সের জায়গা থেকে। তাই মনে করি তাদের ইনএক্সপিরিয়েন্স একটা ইমিডিয়েটলি এটা তাদের একটা বড় উইকনেস। এটা হলো এক। সেকেন্ড উইকনেস হলো জুলাইয়ে যারা অংশগ্রহণ করছে তাদের ঐক্যবদ্ধতা, যে তারা একটা ভালো পলিটিক্যাল ফোর্স হয়ে উঠতে পারতো যদি জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে তরুণ প্রজন্ম অংশগ্রহণ করছে তাদের সবার লয়্যালটি তারা পাইতো। তুলনামূলকভাবে মনে হইতেছে যে তাদের মধ্যে মত পার্থক্য হইতেছে, ভিন্ন ভিন্ন সেন্টার তৈরি হইতেছে। কিন্তু এটা কি আপনার মানে এই এক্সপেকটেশনটা কি আপনার কাছে একটু মানে বেশি একটা আইডিয়ালিস্টিক এক্সপেকটেশন মনে হয় না, যে যারা তরুণরা যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিল, অ্যাটলিস্ট মানে স্থানীয় পর্যায়ে তাদের মধ্যে একটা ঐক্য থাকবে বা তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে? তুমি থিওরিটিক্যাল জায়গা থেকে এটা বলতে পারো যে একটা আন্দোলনের মধ্যে নানান জায়গা থেকে মানুষজন আসছে, সবাই হাসিনার পতনের ব্যাপারে এগ্রি করছে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলসফির ব্যাপারে হয়তো এগ্রি করে না, একসাথে থাকবে না। কিন্তু সেটা যদি হয় তাহলে নতুন কোনো রাজনীতি দাঁড়ানোর সম্ভাবনাও থাকবে না। নতুন রাজনীতি আমি যদি বলি যে জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের একটা নতুন রাজনীতি হইব, তাহলে তো তরুণদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধভাবে ডিফাইন করতে হবে, নাহলে তো তারা কেউ যায় বিএনপি করব, কেউ যায় জামাত করব, কেউ যায় বাম দল করব, কেউ যায় ডান দল করব, তাহলে তো আর আলাদা করে আর একটা গ্রুপ হয়ে ওঠে না, তাই না? একটা কুইক কোয়েশ্চেন, আপনি যে এই পয়েন্টটা বললেন, কোনটা ভালো ছিল, তারা একটা নতুন পার্টি করতেছে বা নতুন পার্টি? দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন, আমরা ওই কোয়েশ্চেনে পরে যাই। আমি জাস্ট যেহেতু ওদেরকে অ্যানালাইসিস করতেছি, আগে এখানে থাকি, তারপরের প্রশ্নে। তাহলে তারা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতো তাহলে আমার কাছে মনে হয় যে তাদের অভ্যুত্থানের ফেস হিসাবে এবং পরিবর্তনের যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে আছে এই পুরোটা নিয়ে তারা সামনে যেতে পারতো। কাজে তাদের ঐক্যবদ্ধতা একটা পলিটিক্যাল পার্টি হিসাবে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি একটা উইকনেস বলে মনে করি এখন পর্যন্ত। হ্যাঁ, মানে এনসিপিতে একটা অংশ যায় নাই, তারা যেমন ইনকিলাব মঞ্চ, তারা ওরা ওদের মতো করে কাজ করে, এখন আপ বাংলাদেশ তারা স্টার্ট করছে, তারা ওদের মতো করে কাজ করে। বাট আমি বলতেছি যে দে ক্যান হ্যাভ ডিফারেন্ট প্ল্যাটফর্মস, 2, 3, 4 প্ল্যাটফর্মস, বাট হোয়েন ইট কামস টু জুলাইকে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা বা জুলাইয়ের বাংলাদেশ নির্মাণ করা, এই জায়গাটাতে তারা যদি এক হয়ে কাজ করতে পারে, মানে ডেসপাইট হ্যাভিং ডিফারেন্ট পার্টিস, তাহলে কি আপনার সেই কনসার্নটা দূর হয় কিনা? দুইটা জায়গায়। একটা হলো যদি তাদের রাজনৈতিক এজেন্ডা থাকে যে ঠিক আছে আমি সংস্কার এবং পরিবর্তন এরকম কিছু কিছু জায়গায় আমরা ঐক্যবদ্ধ, তাহলে আমি মনে করি তারা ঐক্যবদ্ধ হইলে সাকসেসফুল হইব। যেমন আওয়ামী লীগের নিষেধের দাবিতে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছে, সবগুলো ফ্র্যাকশন সেখানে আসছে এবং এই ফ্র্যাকশনগুলো দ্বারাই একসাথে কাজ করছে এবং তারা সাকসেসফুল হয়েছে। এই সাকসেস কন্টিনিউ হবে। পলিটিক্যাল পার্টি হিসেবে যখন ভোটে যাইব তখন তাহলে তাদেরকে জোট করতে হইব, তাদের সব ফ্যাকশনগুলো একসাথে আইসা যোগ করতে হইব। যদি তারা একসাথে পলিটিক্যাল জোট করে তাহলে আমি মনে করি ঐক্যবদ্ধতা একটা প্রিকন্ডিশন। যদি যেহেতু এরা তরুণদের একটা নতুন পার্টি, সেখানে তাদের মধ্যে যদি ভিন্ন ভিন্ন ফ্যাকশন হয়ে যায় তাহলে তাদের সফলতার জায়গাটা কমে যাবে। তো এটা হচ্ছে আমার হচ্ছে ইনএক্সপেরিয়েন্সের ঐক্যবদ্ধতা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে সেকেন্ড জিনিস। থার্ড হলো যে ট্র্যাডিশনাল রাজনীতির মধ্যে অনেকগুলো জিনিস আছে যেগুলো বাজে, খারাপ, আগলি, কিন্তু সামটাইমস হয়তো নেসেসারি, যেটা সারা টিকা থাকা যায় না। তরুণদের এই রাজনীতির মূল আকাঙ্ক্ষাই হলো যে তারা নতুন বন্দোবস্তের কথা বলে, যে তারা পরিবর্তন চায়। এখন পরিবর্তন চাইয়া যদি পুরাতন রাজনীতির রাস্তায় হাঁটে তাহলে তার পরিবর্তন হলো না। আবার সামটাইমস ওটা না করলে তার এক্সিস্টেন্সিয়াল থ্রেট হইতে পারে, সে হয়তো টিকবে না। এই কনফ্লিক্টটা কীভাবে দূর করবে? যেমন আমরা কয়েকটা জিনিস দেখছি, সেটা হলো উপদেষ্টা পরিষদে 3 জন গেছে, তাদের 2-4 জনের এপিএসের ব্যাপারে দুর্নীতির অভিযোগ আসছে। ইফ দ্যাট ইজ ট্রু তাহলে তো এটা সে পুরাতন রাজনীতি, খারাপ রাজনীতি, তাই না? তাদের 2-4 জনকে আমরা দেখছি যে তারা এলাকায় যাইয়া হচ্ছে এই মোটরসাইকেল শো, গাড়ি শো, খোলা জিপের উপরে উঠা দৌড়াইতেছে। দ্যাট লুকস লাইক দ্য এক্স্যাক্টলি দ্য সেম ওল্ড পলিটিক্স, তাই না? তাদের অনেকের ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন কোন জায়গা থেকে আসতেছে, টাকা কোন জায়গায় আসতেছে, কোন জায়গায় খরচ হইতেছে, সেখানে আমরা দেখতেছি যে অস্বচ্ছতা। তো এখন আপনি তো একই সাথে 2টা জিনিস করতে পারবেন না। হয় আপনি পুরাতন রাজনীতি করবেন, অথবা নতুন রাজনীতি বললে আপনি এইটারে বাদ দিবেন, একটা কষ্টকর পথে আপনাকে হাঁটতে হইব ধীরে সুস্থে। তাই মনে করি এই ব্যালেন্সটা তারা কীভাবে করবে, যে হাউ দে উইল চেঞ্জ দ্য
দ্য কালচার, যে পলিটিক্যাল কালচার তারা পরিবর্তনের জন্য বলতেছে, এই পরিবর্তনটা তারা আদৌ করতে পারবে কিনা, এক্সাম্পল তারা সেট করতে পারবে কিনা লিডারশিপের জায়গা থেকে, এটা আমি মনে করি তাদের জন্য একটা অত্যন্ত বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ তারা কীভাবে মোকাবেলা করতে পারে? ঐক্যবদ্ধতার চ্যালেঞ্জ তো খুব সহজ, যে কিছু ব্যক্তিগত স্বার্থ জলাঞ্জলি দেওয়া হইলেও সবাইকে সাথে নিয়ে একটা কমন প্ল্যাটফর্মে থাকতে হবে, কমন এজেন্ডার মধ্যে থাকতে হবে, তাইলে পরে তাদের জন্য এটা খুব খুব ভালো, মানে ইজি টু সলভ দ্যাট প্রবলেম। বাকি দুইটার জন্য এক্সপেরিয়েন্সের জায়গায় তাদের সিনিয়র সিটিজেনদের হেল্প নিতে হইব, যে কিছু ক্রাইটেরিয়ার ভিত্তিতে যারা কোয়ালিফাইড লোক তাদেরকে তাদের পার্টিতে কোনো না কোনো ক্যাপাসিটি দিয়ে ইনকর্পোরেট করতে হইব। একটা পলিটিক্যাল পার্টি যদি আপনি ধরেন যে শুধু 20 থেকে 30 বছর বয়সের লোকদেরকে নিয়ে আপনি করেন, তাহলে আপনি সাধারণত এটা তো ইভেন রিপ্রেজেন্টেটিভ হচ্ছে না, রিপ্রেজেন্টেটিভ হচ্ছে না, 30 বছরের মধ্যে তো আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্সও হইতেছে না, তাহলে তার লিডারশিপ কোয়ালিটি আসলে আসবে কোথা থেকে? তাহলে লিডারশিপ কোয়ালিটি হয় লম্বা সময় রাজনীতির মধ্যে দিয়ে আসতে হবে, পাবলিক লাইফের মধ্যে দিয়ে আসতে হবে, অথবা ইনস্টিটিউশনাল ক্যাপাসিটির মধ্যে দিয়ে তৈরি হবে। যেমন ধরেন ইউনুস তো কোনোদিন রাজনীতি করে নাই, কিন্তু তার ক্যাপাসিটি আসছে কোন জায়গা থেকে? সে প্রতিষ্ঠান চালাইছে, তার প্রফেশনাল এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আসছে। তাহলে তাদের যে এইজ বার এবং এইজ লিমিট, এইখানে যদি সিনিয়র কোয়ালিফাইড লোকদেরকে তারা ইনকর্পোরেট না করে, তাহলে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের প্রবলেম তারা সলভ করতে পারবে না। আর রাজনীতির ট্র্যাডিশনাল সিস্টেমের মধ্যে আমি মনে করি তাদের ঢোকা উচিত না। একটু সময় যদি বেশিও লাগে, তারা যদি একটা পরিবর্তন এবং স্বচ্ছতার জায়গায় দাঁড়ায় থাকে, তাইলে ধরে নিলাম আমি আগামী নির্বাচনে খুব ভালো করলো না, আপনি যেটা বলতে চাইতেছেন যে ওকে গ্রামের লোকেরা ইজ নট সেম ওয়ে ইনফ্লুয়েন্সড বাই দ্য শহরের লোক, তার ফলে হয়তো ভোটিং প্যাটার্ন এখানে পরিবর্তন হবে না, কিন্তু ডাউন দ্য রোড হবে, সময়ের মধ্যে দিয়ে হবে, একটু একটু করে হবে। তাহলে সেক্ষেত্রে তাদের উচিত হচ্ছে সততার সাথে একটা নতুন এবং পরিবর্তনশীল এজেন্ডার জায়গায় তাদেরকে দাঁড়ায় থাকা। তাইলে পরে আমি মনে করি যে এই তরুণ প্রজন্মের যে পরিবর্তন আমরা চাইতেছি, এটা শর্ট রেসে হবে না, বাট অনেক লম্বা রেসেরও প্রয়োজন নেই, হয়তো একটা দুইটা ইলেকশনের মধ্যে দিয়ে সে পরিবর্তন হবে, কিন্তু রাস্তায় দাঁড়ায় থাকা এবং এই প্রবলেমগুলো সলভ করাটা আমি মনে করি গুরুত্বপূর্ণ। এটা হইলে তরুণদের রাজনৈতিক ভবিষ্যৎ আছে। কিন্তু এই মানে আমরা কি ওদের কাছ থেকে খুব বেশি আশা করতেছি কি না, এটা হচ্ছে আমার একটা কোয়েশ্চেন আর কি, যে এরা তো খুব ইয়াং, অনেকে এখনও বিয়েও করে নাই, ইয়াং, তারা তাদের প্রফেশনাল লাইফে তারা অন্য কোথাও কাজ করে নাই, এবং আমরা যেই সংস্কৃতি বা কালচার পরিবর্তনের কথা বলতেছি, ইজেন্ট ইট টু মাচ? লাইক যে যেমন এনসিপির একটা ছেলেকে নিয়ে তাদের একজন শীর্ষ নেতা, তাকে নিয়ে কথা আছে যে হ্যাঁ সে এলাকায় গেছে, অনেক বড় মোটর শো করছে, এই করছে সেই করছে। তো বাংলাদেশের কালচারে তো এই জিনিসটা আপনি করতে না পারলে মানুষ তো আপনাকে মানুষ তো আপনাকে আপনি সামথিং এটা তো মনে করে না। এই সাইকেলটা আমি মনে করি সাইকেলটা ভাঙতে হবে। এই সাইকেলটা ভাঙার দায়িত্বটা আমরা শুধু মনে করতেছি কেন যে ওরা না, দায়িত্ব তাদের না, ডেফিনেটলি এই সাইকেলটা আমাদের সবার ভাঙতে হবে। কিন্তু আমি যে কনটেক্সটটা আলোচনা করতেছি সেটা হলো যে গণ অভ্যুত্থানের সফলতা তাদেরকে একটা এক্সট্রা অর্ডিনারি সুযোগ দিচ্ছে। আপনি ধরেন এই গণ অভ্যুত্থান যদি আজকে না হইতো, তাহলে তো এরা মিললে একটা পলিটিক্যাল পার্টি করলে তাদেরকে নিয়ে আমরা আলোচনা এখন 10 মিনিট সময় ব্যয় করতাম না। এরকম পলিটিক্যাল পার্টি কত জায়গায় কতজন করে, নোবডি পে অ্যাটেনশন, তাই না? তাহলে একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন এটা হয়েছে, সো দ্যাট হ্যাজ গিভেন অ্যান অপরচুনিটি। এখন কোশ্চেন হলো এই অপরচুনিটিটা প্রথমে অ্যাসেস করা, যে অপরচুনিটিটা আসলে কতখানি অপরচুনিটি, আর তারপর এই অপরচুনিটিটা কীভাবে কাজে লাগানো যাবে। তাহলে এটা তাদের উপর অতিরিক্ত প্রেশার না, এটা হলো যে একটা বিশেষ ঐতিহাসিক মুহূর্তে যেই সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনাটাকে আমরা প্রপারলি কাজে লাগাইতে পারতেছি কিনা। পলিটিক্যাল কালচারের পরিবর্তন তো অত্যন্ত কঠিন ইন দ্য সেন্স, আমরা যদি ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ উদাহরণ দেখি, যে নতুন পলিটিক্যাল পার্টি ডেভেলপ হয়েছে এই সংখ্যাটা খুবই কম, হাতে গোনা যায়, তাই না? খুবই কম, বিশেষ করে যেখানে এস্টাবলিশ টু পার্টি সিস্টেম আছে। যে আমি যদি ভারতে দেখি টু পার্টি সিস্টেমের বাইরে কেউ আসে না সেরকম, আম আদমি পার্টি আসছে জাস্ট দিল্লিতে অল্প একটা ছোটো জায়গায়, তাই না? পাকিস্তানে যে টু পার্টি সিস্টেম চলতেছে লম্বা সময়, ইমরান খান শুধুমাত্র একটা পলিটিক্যাল পার্টি ব্রেক হইয়া সেখানে আসছে। বাংলাদেশে যদি আমি আওয়ামী লীগ এবং বিএনপি রহমানের পর থেকে ধরে টু পার্টি সিস্টেমের বাইরে নতুন করে কেউ আসে নাই, নতুন করে পার্টি কেউ উঠতে পারে নাই। তো পলিটিক্সে নতুন পার্টির যে পরিবর্তন এবং চেঞ্জ, এটা কিন্তু খুব সহজে হয় না। তো এখানে গণ অভ্যুত্থান একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন এবং সুযোগ তাদেরকে দিচ্ছে। এখন এটা তারা কতখানি কাজে লাগাবে। আর কালচারাল পরিবর্তনের মধ্য দিয়া, সকল নাগরিকের পরিবর্তনের মধ্য দিয়া আমরা যে পরিবর্তন চাই, এটা স্লো, এটা ধীরে হবে। যেমন আমরা 91 একটা পরিবর্তন হয়েছে, আমরা এরশাদের সামরিক শাসন থেকে গণতন্ত্রে আসছি, দ্যাট ওয়াজ এ চেঞ্জ। এই চেঞ্জটাকে আমরা সাস্টেনেবল করতে পারি নাই, এটা ইন্টারাপ্ট হয়েছে। এখন আবার সুযোগ আসছে যে আবার উই ক্যান গো ব্যাক টু আওয়ার ওল্ড ট্র্যাক,
এবং আবার ডেমোক্রেসি আমরা তৈরি করতে পারি। তো সেই ডেমোক্রেসি যদি 20, 25, 50 বছর কাজ করে, তাহলে আমরা স্লোলি একটু 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 করে সামনের দিকে যাব আর কি। এদিকে জনগণের মধ্যে শিক্ষা বাড়বে, অল্টারনেটিভ মিডিয়া তৈরি হয়ে যেতেছে, তারপরে সচেতনতা বাড়বে, ইনফরমেশন মনোপলি করা আগের চেয়ে কমবে, তারপর জনগণ যখন একবার এক পার্টি আসবে আরেকবার এক পার্টি আসবে, এভাবে কয়েকটা টার্নের মধ্য দিয়ে গেলে তারও একটা চয়েস তৈরি হবে যে সে কখন কারে কিভাবে ভোট দিবে। তো এই প্রসেসের মধ্যে দিয়ে একটু একটু করে কোয়ালিটেটিভ ডেভেলপমেন্ট হবে। কিন্তু এনসিপির অথবা এনসিপির সাথে এই যে তরুণদের যে অন্যান্য প্ল্যাটফর্মগুলো আছে তাদের সামনে যে সুযোগটা তৈরি হয়েছে, এই সুযোগটা একটা বিশেষ এক্সট্রাঅর্ডিনারি মোমেন্ট, যেটা মানে একেবারে ভিন্ন। যেমন আমি একটা উদাহরণ দিই। এস্টাবলিশ পলিটিক্যাল পার্টিতে, ধরো আওয়ামী লীগ অথবা বিএনপিতে, একজন যদি চায় যে এমপি ক্যান্ডিডেট হবে, বহু বছর রাজনীতি করে তার এমপি ক্যান্ডিডেট হইতে হয়। বহু ভালো বড় পলিটিক্যাল, ছাত্রলীগের সেন্ট্রাল প্রেসিডেন্ট ছিল অথবা ছাত্রদলের সেন্ট্রাল প্রেসিডেন্ট ছিল, মানে অনেক এলাকায় যে এমপি মনোনয়ন সারা জীবনে পায় না, তাই না? অথচ এখন কি হয়েছে, একজন 25 বছরের একটা ছেলে স্বপ্ন দেখতে পারে আমি এবার এমপি ইলেকশনে দাঁড়াবো, এবং জিততেও যেতে পারে, মানে সিরিয়াসলি চ্যালেঞ্জ করে। এক্স্যাক্টলি হোয়াই দ্যাট ইজ হ্যাপেনিং, কারণ হচ্ছে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। এই ভ্যাকুয়ামটা কিন্তু আর 10 বছর পরে থাকবে না, সামহাও এটা একটা স্ট্যাবলিশ জায়গায় গিয়ে দাঁড়াবে। আবার 10 বছর পরে সিস্টেমের মধ্যে থেকে উঠতে হলে তার অনেক কষ্ট করে উঠতে হবে। তো এই যে 10 বছর পরে আর থাকবে না, হয়তো একটা বা দুইটা ইলেকশন পরে আর এটা থাকবে না, এই সময়ের যে ফরমেশন প্রক্রিয়া, সেই জায়গায় আমি দেখতেছি যে এই তরুণদের সামনে একটা নতুন অপরচুনিটি তৈরি হয়েছে। এবং তারা যদি ঐক্যবদ্ধ থাকতে পারে, তারা যদি ইডিওলজির ব্যাপারে যদি তারা কনসিস্টেন্ট থাকতে পারে, এবং তাদের ইনএক্সপেরিয়েন্সকে তারা যদি সাবস্টিটিউট করতে পারে কমপ্লিমেন্টারি হেল্পের মাধ্যমে ফ্রম আদার পিপল যারা এক্সপেরিয়েন্সড, তাইলে আমি তাদের সম্ভাবনার জায়গা দেখি। তো গণতন্ত্রে কিন্তু সাধারণত 2 পার্টি সিস্টেম থাকে। আমাদের স্ট্রং 2 পার্টি সিস্টেম কিন্তু এখন নাই, তাই না? এখন এই 2 পার্টি সিস্টেম আসলে কিভাবে কারা দাঁড়াবে, এটা আমরা আরও 2টা ইলেকশন পরে ক্লিয়ারলি বুঝতে পারবো, তাই না? এখন প্রথম ইলেকশনে একটা ফরমেশন হবে, ধরুন প্রথম ইলেকশনে কেউ একজন ক্ষমতায় গেল, তো তাদের পারফরমেন্সের ভিত্তি করে তো পরের ইলেকশনে মানুষ অল্টারনেটিভ চাইবে, সেই অল্টারনেটিভ কে হবে তার উপর দিয়ে সেকেন্ড পার্টি ডেভেলপ করবে বাংলাদেশে। তো তার মানে আর 2টা ইলেকশন গেলে আমরা আবার একটা স্টেবল 2 পার্টি সিস্টেমে চলে আসবো। এই জায়গাটা হচ্ছে ফরমেশন। ওকে, আমি 2 পার্টি সিস্টেমটা আমি খুব একটা পছন্দ করি না, বাট ওকে, লিভিং দ্যাট অ্যাসাইড, না কিন্তু জেনারেলি ডেমোক্রেসির মধ্যে দ্যাটস ইনেভিটেবল, এটা হয়তো ইনেভিটেবল হয়। বড় জোর আমরা যদি এস্টাবলিশ ডেমোক্রেসি দেখি সারা দুনিয়াতে, বড় জোর কোথাও থার্ড পার্টি হয়তো আছে 3টা, তাই না? কিন্তু 3টা পার্টি হলে আবার জোট হয়ে যায় বা সাধারণত 2টা সব জায়গায়। আচ্ছা, আমরা শেষ দিকে, বাট আপনি এটা বলেন যে আপনার কি মনে হয় না যে যেই ইয়াং লিডারশিপ যেটা ছিল, এরা যদি এস্টাবলিশড পার্টিগুলোতে জয়েন করে সেইখানে পলিটিক্স করতো বা সেইখানে তাদের জায়গা তৈরি করার চেষ্টা করতো, সেটা কি কম্পারেটিভলি বেটার হইতো বলে আপনার কাছে মনে হয় না? নাকি মানে যেহেতু মানে এই কোয়েশ্চেনটার ব্যাকগ্রাউন্ড কি? ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে জামাত ইসলামী বলেন, বাম পার্টিগুলা বলেন, বিএনপি বলেন, সবাই এই গণ অভ্যুত্থান বা এই ফ্যাসিস্ট রেজিমটাকে নামানোর জন্য সবাই কাজ করছে, সবাই পার্টিসিপেট করছে আন্দোলনে, এবং সবার আকাঙ্ক্ষা ছিল যে আমরা সরাবো, এবং এই ইয়াংরা সেটা লিডারশিপ দিচ্ছে। হ্যাঁ, তো তার মানে হচ্ছে যে তাদেরকে কোনো বৈরী পার্টিতে যাইতে হবে না, যদিও তারা বৈরী একটা পলিটিক্যাল, তারা যেই জেনারেশনের, সেই জেনারেশনটাকে হয়তো ওই পার্টিগুলো ওইভাবে রিপ্রেজেন্ট করে না। দ্যাট ইজ মানে হ্যাভিং সেড দ্যাট, আপনার কি মনে হয় না স্টিল তারা যদি এই পার্টিগুলোতে যাইতো, এই প্ল্যাটফর্মগুলো তারা ইউজ করতো, তাহলে তারা ট্রু তুমি এখানে যেটা বলতেছো, দেখো 3টা মডেল হইতে পারে এখানে। একটা মডেল হবে যে এই গণ অভ্যুত্থানে যারা লিডারশিপ দিচ্ছে তারা কোনো পলিটিক্যাল পার্টিতেই গেল না, তারা গণ অভ্যুত্থানের জায়গায় দাঁড়াইয়া রাষ্ট্রের এই সংস্কার এবং পরিবর্তনটুকুকে তারা লিড দিল। যেমন ধরো অন্তর্বর্তী সরকার যেটা হলো ডক্টর ইউনূসের নেতৃত্বে, এই সরকার তো লম্বা সময় থাকার কথা না, তাই না? এই সরকার আসছে এই মাঝখানের চেঞ্জটাকে তারা লিডারশিপ দিয়া তারপর একটা স্টেবল সিস্টেম তৈরি করে দিয়ে তারা চলে যাবে। আমরা গণ অভ্যুত্থানের এই লোকদের ভূমিকাকে এইভাবে দেখতে পারতাম যে তারা একটা নন পার্টিজান জায়গায় দাঁড়াইয়া এই পরিবর্তনটাকে হেল্প করতেছে, হয়তো তারা নাগরিক কমিটি হিসেবে থেকে যেত। তাহলে জাস্ট হচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সামনে রেখে তারা হচ্ছে এই প্রেশারটা দিত, অ্যাক্টিভিজমটা তারা কন্টিনিউ করতো। এনসিপি যখন পার্টি হলো, আপ বাংলাদেশ যখন করলো, তারা এখনো কিন্তু পলিটিক্যাল প্ল্যাটফর্ম, কিন্তু পার্টি না, তাদের কিছুটা এই ফিলসফি আছে আর কি। তো এটা হচ্ছে একটা মডেল। আর একটা মডেল হলো তারা নিজেরা পলিটিক্যাল পার্টি, যেটা এনসিপির মডেল। আর একটা থার্ড মডেল হলো যে এই তরুণরা এক্সিস্টিং পার্টির মধ্যে চলে গেল, তারা কেউ যা বিএনপি করলো, কেউ যা জামাত করলো, এবং পলিটিক্যাল পার্টিগুলো তাদেরকে হচ্ছে অ্যাকোমোডেট করলো। আমি মনে করি জুলাইয়ের তরুণদের এই 3টা মডেলেই থাকা উচিত, কিন্তু সংখ্যা কম, দ্যাটস আ প্রবলেম। কিন্তু লেটস মি রিওয়ার্ড,
এই তিনটা পদ্ধতি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার গুণগত পরিবর্তনে কন্ট্রিবিউট করবে বলে আমি মনে করি। এই তিনটা যেটাই হোক, তারা ইন্ডিভিজুয়ালি দাঁড়ায় থাকলেও ভালো হবে, তারা পলিটিক্যাল পার্টি করলেও ভালো হবে, এবং তারা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিতে গেলেও আমি মনে করি ভালো হবে তিনটা জায়গায়। তো একটা মডেল বোধহয় হইতে পারতো যে আগামী নির্বাচনের আগের যেই ট্রানজিশন, এই ট্রানজিশনটার সময় তারা পলিটিক্যাল পার্টি না করলে ভালো হতো। কারণ এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কোশ্চেন আসছে, কারণ তারা একই সাথে অন্তর্বর্তী সরকারের পার্ট, আবার তারা পলিটিক্যাল পার্টি যারা নেক্সট ইলেকশনে যাবে, দ্যাট রেজ আ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কোশ্চেন। তো ওইটা মনে হয় টু সফিস্টিকেটেড এ কোশ্চেন, বাট স্টিল আমার কাছে এটাকে একটু আমি একটু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে করি। আমি মনে করি যে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টির জায়গা থেকে এটাকে কিছুটা সন্দেহের চোখে দেখার একটা সুযোগ আছে। হ্যাঁ, মানে সুযোগ আছে, বাট আমি মনে করি যে আচ্ছা ঠিক আছে, আমি এটা ইজ নট, মানে ধরেন যে এখনকার তত্ত্বাবধায়ক সরকার যেটা আছে বা হোয়াট এভার ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে, সেখানে বিএনপি এবং জামাতের রিকমেন্ডেশনই লোক গেছে, তাদের প্রতি সিম্প্যাথেটিক বা লোক বা তাদের লিস্টের বাইরে কেউ যায় নাই। সো এই গভর্নমেন্টে যেরকম ছাত্রদের প্রতিনিধি আছে এবং ছাত্রদের না, গভর্নমেন্টের সবার প্রতিনিধি আছে, দ্যাটস নট এ প্রবলেম। মানে আমি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের এই জায়গাটা থেকে আমি বলতেছি যে ছাত্রদের যে দুজন সরকারে আছে, তারা যদি এই গভর্নমেন্টে মানে আগামী নির্বাচনে তারা যদি পার্টিসিপেট না করে, মানে আমরা তো এই গভর্নমেন্টের কাউকে মনে করি না যে এখান থেকে পদত্যাগ করে যে বিএনপির রাজনীতি করবে, তাই না? আগামী নির্বাচনে বা এখান থেকে পদত্যাগ করে জামাতের রাজনীতি করবে, এটা আমরা সাধারণত মনে করতেছি। তো ওখান থেকে পদত্যাগ করে যে এনসিপির রাজনীতিও করবে না, এই ফেয়ারনেসটুকু থাকা দরকার অ্যাটলিস্ট আপ টু দ্য নেক্সট ইলেকশন। দেন আই এগ্রি উইথ ইউর পয়েন্ট, বাট উই শুড বি একাডেমিকলি অনেস্ট, রাইট? দ্য পয়েন্ট শুড বি দ্য পয়েন্ট। তবে এই তিনটা মডেলের মধ্যে মানে কোনটা বেস্ট মডেল সেটা নিয়ে আর্গুমেন্ট হতে পারে, প্রচুর কথা হতে পারে। না, হয়তো ইন মাই মাইন্ড আই এম এক্স্যাক্টলি নট শিওর, আমিও শিওর না কোনটা বেস্ট মডেল। আমিও শিওর না যে এটা আসলে কোনটা বেটার হবে। বাট যেটা মানে আমরা শেষের দিকে, বাট এখানে আমি আরেকটা স্টেটমেন্ট বলি, সেটা হলো যে তরুণদেরকে মোর স্পেস দেওয়া, আমার বোধহয় এটা এখনকার রাজনীতির জন্য জরুরি। এটা বিএনপি এবং জামাতের জন্য জরুরি। বিএনপির উচিত তার ওন তরুণদেরকে উঠায় নিয়ে আসা, জামাতের উচিত তার ওন তরুণদের মধ্যে উঠায় নিয়ে আসা। আদারওয়াইজ এই যে জেনারেশনাল যে কনফ্লিক্ট, আমরা এটা আরও বাড়বে, এটা আরও বাড়বে। তো বিএনপি এবং জামাত যদি তাদের পার্টির মধ্যে তাদের ওন তরুণদেরকে উঠায় নিয়ে আসে এবং নতুন তরুণদেরকে জায়গা দেয়, তাহলে আমি মনে করি যে আমরা যে কোঅপারেশন চাই পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে, সেই কোঅপারেশনটা ভালো হবে। সো দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট থিং। ওকে, পলিটিক্যাল মানে ছাত্রদের পলিটিক্যাল পার্টি আগায় যাওয়ার ক্ষেত্রে যে একটা বড় চ্যালেঞ্জ আপনি যেটা মেনশন করছেন অলরেডি, সেটা হচ্ছে তাদের ফাইন্যান্স তাদের কোথা থেকে আসবে এবং কীভাবে তারা, এবং এটা টু বি ফেয়ার উইথ দ্য স্টুডেন্ট ইনিশিয়েটিভস, যে এই প্রবলেমটা শুধু বাংলাদেশের প্রবলেম না, এটা ইস এ প্রবলেম অল ওভার দ্য ওয়ার্ল্ড। যেমন আমেরিকার পলিটিক্সে আমরা দেখি যে পয়সার দৌরত্বটা আমরা দেখি যে কী পরিমাণ লবিস্টদের কী পরিমাণ তাদের ইনফ্লুয়েন্স থাকে এখানে। তো এখন বাংলাদেশে এই প্রবলেমটা মানে আমি তো সলভ হওয়ার কোনো রাস্তা দেখি না, অনেস্টলি আমি দেখি না। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে বাংলাদেশের আপনি যখন পলিটিক্স করতে যাবেন, মানুষ আপনার বাসায় আসতেই থাকবে। ধরেন আপনি একটা এলাকায় এমপি ইলেকশন করবেন, মানুষ আপনার বাসায় আসতে থাকবে, তার এই সমস্যা ওই সমস্যা, আপনার সেই সমস্যা সমাধানের মতো ক্যাপাসিটি আপনার থাকতে হবে, মানুষকে বিশ্বাস করতে হবে আপনি সেটা সমাধান করতে পারেন। এবং সে যখন আপনার অফিসে আসবে, আপনার বাসায় আসবে, আপনি তাকে তার কিছু খাবার অফার করতে হবে, তাকে আপনি এটা চা অফার করেন অথবা বিস্কিট অফার করেন। এখন আপনি যদি ধরেন প্রতিদিন যদি 100টা লোক আসে, আপনি যদি তাকে তার পিছনে 10 টাকা করে খরচ করেন, ফর এক্সাম্পল, আই ডোন্ট নো যে মানে কত টাকা খরচ হয় অ্যাকচুয়ালি, বাট তাহলে দেখেন এখানে কিন্তু 1000 টাকা, যদি 200 জন মানুষ আসে তাহলে 2000 টাকা, 3000 টাকা। তাহলে একটা এই যে ছাত্রদেরকে আমরা যে বলি বা নতুন পলিটিক্যাল অ্যাপ্রোচ আমরা যেটা বলি, ইভেন বিএনপি এবং জামাতের মধ্যে যারা অনেস্টলি পলিটিক্স করতে চায়, যারা দুর্নীতি করতে চায় না, যারা রিয়েলি দে ওয়ান্ট টু মেনটেন এ ক্লিন ইমেজ এবং তারা ভালো করতে চায়, তাদের জন্য এই বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার, মানুষ যেটা এক্সপেক্ট করে, মানুষ দুর্নীতি পছন্দ করে না, কিন্তু মানুষ এমন কিছু এক্সপেক্ট করে তাদের কাছ থেকে, মানে রাজনৈতিক নেতাদের কাছ থেকে, যেটা তাদেরকে দুর্নীতি করতে অনেক সময় বাধ্য করে। এই জায়গাটা আপনি ভাঙবেন কীভাবে? এটা ওভার দ্য টাইম আমাদের কালেকটিভ কালচার পরিবর্তন করতে হবে। এটা আসলে সব দিক থেকেই, একটা পলিটিক্যাল পার্টিগুলোর দিক থেকেও, আর আরেকটা হচ্ছে জনগণের দিক থেকেও। কিছু কিছু জিনিস হচ্ছে আমাদের আইন করে সহজ করে দিতে হবে। যেমন হচ্ছে এটা তো কম্পিটিটিভ একজনের সাথে আরেকজনের, রাজনৈতিক দলগুলোর আয় এবং ব্যয়কে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। যেমন ধরো তুমি এমন একটা সমাজে আসো যেখানে করাপশন করে বড়লোক হওয়া যায়,
এবং করাপশন করে বড় লোক হইলে তুমি ক্ষমতাশালী হইলে দুদক তোমাকে টাচ করে না, তাহলে প্রচুর তুমি হচ্ছে কালো টাকাওয়ালা লোক পাইবা, তারা যাইয়া তোমার পয়সা খরচ করবে। কিন্তু তুমি যদি এমন একটা সমাজে থাকো যেখানে করাপশন করা কঠিন, যেখানে তুমি ধরো তোমার দুদক ইম্পার্শিয়ালি কাজ করে এবং তুমি করাপশন করলে ধরা খাইবা, তাহলে তো তোমার পকেটেও টাকা নেই, আমার পকেটেও টাকা নেই, তুমি আমি সমান, তুমিও পয়সা খরচ করতে পারবো না, আমিও পয়সা খরচ করতে পারবো না, তাহলে তোমার আমার পলিটিক্যাল ফিল্ড সমান হলো। তাইলে আমি যদি ওই ইনস্টিটিউশনগুলোকে ডেভেলপ না করি তাহলে আমি এখানে কন্ট্রোল করতে পারবো না। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা হইলো সংখ্যাগরিষ্ঠ জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা, যে তাদেরকে এটা বোঝানো যে দের ইজ নো ফ্রি লাঞ্চ। তুমি যদি চাও যে তোমার পলিটিক্যাল কালচার ভালো হবে, তোমার নেতা ভালো হইব, তাহলে তোমাকে এই মানে 2 পয়সায় চা খাইয়া ভোট দেওয়া যাবে না, তোমাকে লোকদেরকে জাজমেন্ট করে ভোট দিতে হইব। এটা ডাউন দ্য রোড হইব। দিস ইজ টু বিগ অফ এ আস্ক। না কিন্তু ডাউন দ্য রোড হবে। যেমন আমি তোমাকে একটা খুব না শোনো, মানুষ যদি একবার অভ্যস্ত হয়ে যায় এটা খুব সহজ। আমি তোমার 2টা এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল হলো আমেরিকাতে তুমি দেখবা মধ্যবর্তী ইলেকশনে সবসময় তোমার সিটিং পার্টি হারে, তাই না? সিটিং পার্টি কেন হারে? একটা হলো ইনকামবেন্সি মাইন্ডসেট, আর কি যে কাউন্টার মাইন্ডসেট। আরেকটা হলো যাতে করে তোমার মানে গভর্নমেন্ট আর হচ্ছে কংগ্রেস এবং সিনেটে তোমার সবার একক তোমার না থাকে। আমার মনে হয় এটা মানে এটা চিন্তা করে মনে হয় যে ভোটটা দেয়, সে মনে হয় এটা চিন্তা করে ভোট দেয় না যে আমি যে ক্ষমতাসীন পার্টি তাকে চেক করার জন্য আমি এখন অপোজিশনকে ভোট দিব। সে হয়তো এইভাবে ভোটটা দেয় যে সে হয়তো ক্ষমতায় যখন আসে তখন যে হাইপটা থাকে সরকারি। ট্রু, আমি তোমার আর্গুমেন্ট এগ্রি করি, কিন্তু এখানে তোমার ইন্টারেস্টিং পয়েন্টটা কি? ইন্টারেস্টিং পয়েন্ট হলো তুমি ইলেকশনটাকে এইভাবে ডিজাইন করছো যে একবার ইলেকশনে 5 বছর যাইব না আর কি, তুমি মানে 5 বছর যাবে কিন্তু বাই রোটেশন ইলেকশন করতেছো, যাতে হলে প্রত্যেক গভর্নমেন্ট ক্ষমতা আসার 2 বছর পরে আরেকটা ইলেকশন ফেস করে। তাহলে তোমার এখানে সিস্টেম তারে চেক অ্যান্ড ব্যালেন্স করতেছে। এই জিনিসটা আমি জানি না, আমি তো তোমাকে ঠিক এইভাবে সিস্টেম ডেভেলপ করতে হবে। এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমরা এখন আলাপ করতেছি, যে বাংলাদেশের মানে আমাদের এই লাস্ট সেগমেন্টের আলাপার মূল উদ্দেশ্য হলো যে চ্যালেঞ্জটা বুঝে এবং চ্যালেঞ্জটা আমরা কীভাবে ফেস করতে পারবো। চ্যালেঞ্জ হচ্ছে নতুনদের রাজনীতি বা নতুন বন্দোবস্ত যেটা আমরা বলি, বা নতুন বাংলাদেশের রাজনীতির চ্যালেঞ্জটা কোন জায়গায়। তো আমার মনে হয় যে এই যে মানে মধ্যবর্তী যে ইলেকশন, মিড টার্ম ইলেকশন বলে আমেরিকাতে, এই মিড টার্ম ইলেকশন বাংলাদেশে কুড বি এ সলিউশন। আমি যদি জেনারেলাইজ করি, দেখো জেনারেলাইজ পয়েন্টটা হলো তুমি মানে সিস্টেমের মধ্য দিয়ে মানুষের বিহেভিয়ার রেগুলেট করা যায়। তোমার সিস্টেম মানে তুমি সিস্টেমটাকে তোমাকে কেয়ারফুলি চুজ করতে হইব, তাই না? যেমন তোমার আর্গুমেন্ট যদি রাইট হয় যে মধ্যবর্তী ইলেকশনে জাস্ট মানুষ হলো তার হাইপ চলে যাওয়ার কারণে ভোট দেয়, তাহলে এখানে স্মার্ট জিনিস হলো যে ওই সময় একটা ইলেকশন দেওয়া। যেমন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, তোমারও এক্সপিরিয়েন্স আছে বাংলাদেশে। আমার মনে আছে যে আমাদের যখন ছোটোবেলায় তখন পরীক্ষায় প্রচুর নকল হইতো, এবং আমার মনে আছে যে অঙ্ক পরীক্ষার দিন আমার হায়ার করে নিয়ে গেছে যে তোমার হল থেকে ওই তোমার কোশ্চেন বাইরে হলো, ওই কোশ্চেন থেকে উত্তর লেখা দিয়ে দিতে হবে আর কি, বুঝছো তো। এবং যখন এই তোমার এসএসসি পরীক্ষা হইতো, আমি দেখতাম যে পরীক্ষার আশপাশে মানুষ ভরে যেত যে কে কারে কীভাবে নকল দিবে। তো এই কালচারটা হচ্ছে তোমার বিএনপি গভর্নমেন্টের সময়ে এই চেঞ্জ হলো। কন্ট্রিবিউশন হলো যে তোমার শিক্ষা প্রতিমন্ত্রী ছিল এহসানুল হক মিলন, হি ডিড আ ওয়ান্ডারফুল জব। এবং আমার ক্লিয়ারলি মনে আছে 1-2 বছর যখন সে দৌড়াদৌড়ি করলো এবং হেলিকপ্টার দিয়ে গেছে তোমার সংযোজন করেছে, তারপরে তুমি যদি ভোট কেন্দ্রে যাও তুমি দেখবে কাকপক্ষীয় নাই, মানে পরীক্ষা কেন্দ্রে। কেন? মানুষের ট্রেন্ড হয়ে গেছে যায় লাভ নাই। যখন একবার বুঝছে যায় লাভ নাই, পরের বারে কেউ যায়। অথচ প্রথমবারে যখন তুমি দেখতে যে এইভাবে মানুষ ভিড় করে যায়, ওটার দিকে তাকাইলে তোমার হোপলেস মনে হইতো যে এই মানুষের তুমি কিভাবে চেঞ্জ করবে। এইখানে কোশ্চেন ইজ তুমি যদি একটা সিস্টেম ডেভেলপ করো এবং তার মধ্যে যদি মানুষের একবার অভ্যস্ত করতে পারো, তাইলে এটা চেঞ্জ হতে পারে। রাইট। তাহলে এইখানেই আপনার তাহলে এই যে আপনার এই যে পলিটিক্যাল যে পক্ষগুলো আছে, বিএনপি বলেন, জামাত বলেন, এবং আরও যারা মানে সোশ্যাল ইনফ্লুয়েন্সিয়াল যে গ্রুপগুলো আছে, তাদেরকে তো এই জায়গাটাতে এসে একমত হইতে হবে যে আমরা এরকম একটা সিস্টেম বানাবো। একমত হইতে হবে। আমার তো মনে হয় যে সেই জায়গাতেই মানে আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটার দায়িত্ব শুধুমাত্র তরুণদের না, এটার দায়িত্ব সবার, নাম্বার 1 অফকোর্স সবার। এবং সেই যে সিস্টেমটা ইয়াংরা দে আর নট এবল টু মানে এস্টাবলিশ অর বিল্ড ইট। না, তারা একটা বিশেষ সময় এটার একটা ভ্যানগার্ড হয়ে উঠছে, কিন্তু এটা আমাদের ন্যাশনাল কোশ্চেন। এবং এখানে বোধহয় একটা জিনিস আমরা ড্রপ করছি, সেটা হলো দ্য রোল অফ সিভিল সোসাইটি, তাই না? একটা সমাজের এই পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু নন পলিটিক্যাল সিভিল সোসাইটি যারা থাকে তাদের এই রোলটা থাকে, যারা বুদ্ধিজীবী, যারা অ্যাক্টিভিস্ট। আনফর্চুনেটলি 91-এর পরে আমাদের গণতন্ত্রের মধ্যে যে কটা খারাপ দিক হয়েছে, তার মধ্যে একটা দিক হলো আমাদের সিভিল সোসাইটি পলিটিক্যালি পোলারাইজড হয়ে গেছে, তাই না? এই পক্ষের এবং ওই পক্ষের, মানে তাদের কোনো ইন্ডিপেন্ডেন্ট মোরাল পজিশন ছিল না। এটা তো আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় ট্র্যাজেডি এবং ভ্যানিশ হয়ে গেছে। হ্যাঁ, এবং ভ্যানিশ হয়ে গেছে। এবং সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে এই যে মিডল ক্লাস একটা শিক্ষিত মানুষ
ছেলে হোক বা মেয়ে হোক, সে যখন একটা পজিশন হোল্ডার ছিল, সে একটা ইউনিভার্সিটির ভিসি ছিল বা একটা বিচারপতি ছিল বা একটা বিশেষ অফিসার ছিল, তার জায়গায় থেকে অ্যাটলিস্ট তাকে রিস্কে না ফালায় সে যতটুকু মোরাল স্ট্যান্ড নিতে পারতো, এ লট অফ পিপল তারা এটা নেয়। ট্রু। দেখো এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আওয়ামী লীগ থেকে আমাদের এখানে একটা খুব বড় শিক্ষা আছে। আওয়ামী লীগ তো 96 নির্বাচনে ফেয়ারলি জিতছে, তাই না? আওয়ামী লীগ 96 নির্বাচনে তো ভোট পাইছে কত, প্রায় 35-40% ভোট পাইছে, তাই না? এরপরে ধরো 2008 ইলেকশনে তো প্রশ্ন আছে, কিন্তু আমরা যদি ওভারঅল ধরি যে আওয়ামী লীগের যদি 40% ভোট হয়, এই যে আওয়ামী লীগ এগেনস্টে যে আন্দোলন হইলো, এই আন্দোলনের মধ্যে 40% লোক আসে নাই, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে। হ্যাঁ, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে 40%-এর মধ্যে 10-20% লোক আসছে না? আই থিঙ্ক আসছে কিছু 50% লোক হয়তো আসছে। আওয়ামী লীগের প্রতি উদিসি পর্যন্ত তোমার আওয়ামী লীগের এগেইনস্টে মিছিল করছে না? এটা ওইটা আমি জানি না, বাট আমি শুনছি আর কি। তো হোয়াই, দ্য কোশ্চেন ইজ, আমি যে পলিটিক্যাল পার্টি সাপোর্ট করি, আমি যদি সেই পলিটিক্যাল পার্টিরে আমার আনকন্ডিশনাল এলিজেন্স দেই, তাকে কোথাও যদি আমি প্রশ্ন না করি, চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে না রাখি, তাহলে সে একটা আওয়ামী লীগ হয়ে উঠবে। তো এইটা আমাদের জনগণের অ্যাডভান্স জায়গায় আমাদের এটা বুঝতে হবে যে আমি একটা রাজনৈতিক দল সমর্থন করি, সে ঠিক আছে, বাট দেয়ার ইজ সাম নর্ম যেটা আমার নিজের পলিটিক্যাল পার্টিরও আমার ক্রস করতে দেওয়া উচিত না। যদি করে আমি ক্ষতিগ্রস্ত হব। আমি মনে করি যে এই রোলটা আপনি শুধু দিতে, মানে এই এক্সপেকটেশনটা হইতে পারে শিক্ষিত আরবান মিডল না, এটা সকল মানুষের ক্ষেত্রে। আমি বলছি দে প্লে, মানে তাদের হাতে ক্ষমতা থাকে। যে মনে করেন একটা বিশ্ববিদ্যালয়ের একটা টিচার, একটা ডিপার্টমেন্ট, কিন্তু এটা বুঝতে হবে সবাইকে, যার যার জায়গা থেকে অ্যাক্ট করতে হবে। মোর পাওয়ারফুল অ্যাক্টর হবে সমাজের যারা অগ্রসর লোক, রাইট। এবং আপনি দেখেন যে তারাই, মানে বাংলাদেশের সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে দে সোল্ড দেয়ার সোল। এক্স্যাক্টলি। মানে একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান সেটা বলে নাই যে আমার ফার্স্ট হয়েছে আমি তাকেই নিব, যদি তুমি তাকে না নাও তাহলে আমি যতদিন চেয়ারম্যান থাকবো, ইউ ক্যানট হায়ার হিম অর হার। No, there is not a single people who had the guts to do that. রাইট। সে যদি রিজাইন করে চলে যাইতো, যে আমি পারিনি, আমি রিজাইন করে চলে গেলাম, যাও। না, সে তার পদ লাগবে, হ্যাঁ, সে প্রফেসর হয়ে গেছে, বা তার পদ লাগবে, তার লাইফ সিকিওর, সে হয়তো পিএইচডিও করে ফেলছে, বাট স্টিল আপনি দেখেন যে সে এই কাজটা করেনি। এবং আমরা এরকম হয়তো দুই একটা এক্সাম্পল আছে, আমরা হয়তো জানি বা জানি না, বাট মেজরিটি বিশ্ববিদ্যালয়ের টিচার বলেন, কলেজের টিচার বলেন, এই যে শিক্ষক শ্রেণী যাদেরকে আমরা মানে উই এক্সপেক্ট দেম টু যে থাকে, সেটা হয়নি। আমার কাছে মনে হচ্ছে এটা সবচেয়ে বড় ট্র্যাজেডি। এবং এইটার কারণে আমরা যত যা বলতেছি, নতুন পলিটিক্যাল পার্টি বা এবং যেই সংস্কারগুলো মানে কথা আমরা বলতেছি, সিস্টেমটার কথা আমরা বলতেছি যেটা চেঞ্জ হওয়া দরকার, মানে আমি হাইলি ডাউট করি যে এইটা কতটুকু না। সমাজের প্রোগ্রেশন তো আসলে একটু একটু করেই হয়। সমাজে ধরো আপসাইড ডাউন প্রোগ্রেশন তো খুব কম হয়, বড় বড় কিছু সিস্টেমের মধ্যে দিয়ে তোমার এই চেঞ্জগুলো হয়, আদারওয়াইজ একটা স্লো প্রোগ্রেশন হয়। তো আমরা যদি ধরো এগুলোকে প্রপারলি আইডেন্টিফাই করি, জনগণ যদি সচেতন হয় এবং আমরা যদি বুঝি যে আমাদের ওন কাজের কনসিকুয়েন্স আছে, তাইলে পরে আমরা একটু একটু করে পরিবর্তন। সেই কনসিকুয়েন্স তো হইতে হচ্ছে রুল অফ ল থেকে আসতে হবে। কিন্তু মানুষ যদি কনসিয়াস এইভাবে হয়, যেমন ধর আমি একটা পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করি, আমি তাকে ভোট দিলাম, সে ক্ষমতায় যায় 50,000 কোটি টাকা চুরি করলো, আমি তো ক্ষতিগ্রস্ত হইলাম, তাই না? এই সেন্সটুকু যদি আসে যে আমি তো ক্ষতিগ্রস্ত হইলাম, আমার সন্তানই তো ক্ষতিগ্রস্ত হলো, আমার মনে হয় এটা একটা টু বিগ অফ এ আস্ক আপনি যেটা করতেছেন না। কিন্তু এই কনসিয়াসনেস তো আসতে হবে। ডেমোক্রেটিক সিস্টেমের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল কি? যেহেতু প্রত্যেক লোকেরাই এখানে ভোটার, তার ভোটিং প্যাটার্নের উপর ডিপেন্ড করে, তাই না? পলিটিক্যাল পার্টি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে তো কনভিন্স করতে হবে আমার ভোটের জন্য, তোমারে কনভিন্স করতে হবে তোমার ভোটের জন্য, তাই না? এখন ইউর রাইট যে ম্যাক্সিমাম মানুষ যখন তার ভোটিং প্যাটার্নে যায় তখন সে এত কিছু চিন্তা করে দেয় না, কিন্তু তার মধ্যে যদি 20, 30, 40% মানুষও চিন্তা করে ভোট দেয়, তাহলে তো রাজনৈতিক সংস্কৃতির ডেভেলপমেন্ট হবে। তো আমার বোধ হয় যে এইটা একটা জরুরি পয়েন্ট, যেটার ব্যাপারে আমাদের প্রচুর আলাপ আলোচনা করা উচিত, যাতে করে একটা অ্যামাউন্ট অফ পিপল রিজনেবল ভোটিং পদ্ধতি, এবং মানে এই যে এক্সিস্টিং পার্টির মধ্যেও চেঞ্জ হবে। ধরো বিএনপি যদি দেখে যে বাজে প্রার্থীরে মনোনয়ন দিলে সে ইলেকশন জিততে আসতে পারে না, জামাত যদি দেখে বাজে প্রার্থীরে মনোনয়ন দিলে ইলেকশন জিততে আসতে পারে না, তখন সে নিজের স্বার্থেই তুলনামূলকভাবে ভালো লোককে মনোনয়ন দেবে, তাই না? না, এই সিভিল সোসাইটির রোলটা নিয়ে আমরা হয়তো শেষ করবো আর কি। সিভিল সোসাইটির রোলটা মানে আমি এখন দেখতেছি যে আপনার সেই মানে বাইনারিকরণ যেটা হাসিনার আমলে ছিল, যে হ্যাঁ মানে এক একটা গ্রুপ, সোশ্যাল পলিটিক্যাল গ্রুপকে বিভিন্নভাবে ডিফাইন করা, যে হ্যাঁ এরা ডানপন্থী হয়ে গেছে, এরা ইসলামপন্থী হয়ে গেছে, এরা স্বাধীনতার পক্ষ, এরা বিপক্ষ। এই আলাপগুলা আস্তে আস্তে আমাদের মানে পরিসরে আবার রিসারফেস করায় স্টার্ট হয়েছে আর কি। আমার বোধ হয় যে আইডেন্টিফিকেশন প্রবলেম না, প্রবলেম হলো আইডেন্টিফাই করে তারা ট্যাগ করলে
সেটা হলো প্রবলেম। সেকেন্ড প্রবলেম হলো না আলোচনাতে, মানে আমি বলতেছি আলোচনাতে যখন আপনি এই জিনিসগুলো নিয়ে আসেন, রেদার মানে এখনকার প্রেসিং ইস্যুস সেটাকে আপনি ফোকাস না করে যখন আপনি ওই হ্যাঁ কে কি করছে, কার কি প্রিভিয়াসলি কার কি রোল ছিল, কার দাঁড়িয়ে আছে বা নাই, বা কে হেফাজত বা কে জামাত বা কে বিএমপি বা কে কোনপন্থী, মানে এখনও যখন আপনি ওই আলাপগুলো করেন রেদার দেন দেশের এখন যে প্রেসিং ইস্যুস, সিস্টেমটা কীভাবে ডেভেলপ হবে, কীভাবে হবে, ইভেন বিশ্ববিদ্যালয়ের টিচাররা, বিশ্ববিদ্যালয়ের রিক্রুটমেন্ট, বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম কালচার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জবাবদিহিতা, এই জায়গাগুলো নিয়ে খুব কম লোক কথা বলে। কিন্তু তারাই দেখবেন যে এমন এমন ইস্যুস নিয়ে কথা বলতেছে, লেখালেখি করতেছে, যেটার সাথে এখনকার প্রবলেমের খুব কম রিলেশন আছে। ডেফিনেটলি দ্যাটস আ পয়েন্ট, মানে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তার প্রফেশনাল এথিক্স তার প্রায়োরিটির জায়গা হওয়া উচিত। আর একটা পয়েন্ট হলো যে একটা লোকের একটা দলীয় অ্যাফিলিয়েশন থাকতে পারে, একটা দলের প্রতি তার সফটনেস থাকতে পারে, সে একটা দলের ভোটার হইতে পারে, কিন্তু সে যখন প্রফেশনাল ওপিনিয়ন দিবে অথবা নাগরিক হিসেবে ওপিনিয়ন দিবে, সেখানে তার অনেস্টি মেনটেন করা উচিত। তার নিজের দল যদি ভুল করে এটা সমালোচনা করা উচিত। আমি যদি মানে আমার এথিক্স এবং মোরালিটির বাইরে যে এলিজেন্স দিয়ে দিই আমার পলিটিক্যাল পার্টিরে, তাহলে আমার পলিটিক্যাল পার্টি আমার অ্যাবিউজ করবে। ইটস এ ভেরি সিম্পল ল এবং রুল, তাই না? তো এইটা আমার বোধ হয় যে আমাদের মোর ফোকাসড হইতে হবে এই জায়গায়, এবং ডেফিনেটলি ইনস্টিটিউশন বিল্ড আপ করতে হবে বিভিন্ন জায়গায়। আমার বোধ হয় যে প্রত্যেক ইন্ডিভিজুয়াল ব্যক্তি তার জায়গায় দ্বারা মোরাল আচরণ করবে, এটা আমরা চাইতে পারি না, কিন্তু তার মোরাল আচরণটাকে ফ্যাসিলিটেট করার মতো সিস্টেম আমাদেরকে ডেভেলপ করতে হবে। তাহলে সে যদি একটা ভালো সিস্টেমের মধ্যে থাকে, আশপাশের আরও 10 জন লোককে মোরাল আচরণ করতে দেখে, তখন সে মোরাল মানে প্রবলেম হচ্ছে যে আপনার সিস্টেমটা যে ডেভেলপ করবে সেই এই লোকগুলোর হাত ধরেই তো সিস্টেমটা ডেভেলপ হবে। ঠিক আছে খালিদ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ সাবিত। আমরা রাজনীতি নিয়ে অনেক লম্বা চড়া আলোচনা করলাম। বটম লাইন হলো যে বাংলাদেশ একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং উই এক্সপেক্ট যে এই পরিবর্তন আমাদের জন্য ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী পর্বে আমরা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে কোন দলটি জয়ী হতে পারে সেই ব্যাপারে আলাপ করব। দল হিসেবে আওয়ামী লীগের এই নির্বাচনে অংশগ্রহণ প্রায় অসম্ভব। তাহলে প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের যতটুকু সমর্থন আছে সেই সমর্থকরা কাকে ভোট দিবেন? একই সাথে এই নির্বাচনে প্রথমবারের মতো কয়েক কোটি তরুণ ভোটার ভোট দিবেন। এই তরুণ ভোটাররা ঠিক কাকে বেছে নেবেন এই বিষয়টি এখনও পরিষ্কার না। এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব আমাদের পরবর্তী পর্বে। দেখার আমন্ত্রণ রইল।